আমরা দেখব বুদবুদ ছড়ানো ড্রাগন। ছোট্ট ড্রাগন এলা। আগামীকাল তার জন্মদিন, তাই আজ সে খুব উত্তেজিত। কেবল জন্মদিন বলেই নয়, আগামীকাল সে সত্যিকারের ড্রাগনদের মতো বিশেষ এক ক্ষমতা পাবে, কারণ আগামীকাল তার 10তম জন্মদিন। ড্রাগনদের বয়স 10 বছর হলেই তারা অন্য ড্রাগনদের মতো আগুন ছুটতে পারে। তাই আজ এত উত্তেজিত ছোট্ট এলা। ঘরে টাঙানো বিভিন্ন ড্রাগনের ছবি দেখিয়ে বাবা এলাকে বলল, শোনো এলা, তুমি জন্মেছ বিখ্যাত এক ড্রাগন পরিবারে। আমাদের পূর্বপুরুষেরা রাজ দরবারের বিখ্যাত যোদ্ধা ছিল। বিশাল বড় বড় আগুনের গোলা ছুটতে পারত। এই কথা শুনে এলা বাবাকে বলল, কিন্তু বাবা, আমি তো আগুন ছুড়তে পারি না। বাবা একটু হেসে বলল, পারবে, তুমিও পারবে। দারুণ! আমিও আগুনের গোলা ছুড়বো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি হবে আমারই মতো সাহসী যোদ্ধা। বাবার কথা শুনে এলার আর নাওয়া খাওয়া নেই। সারাদিন সে আনন্দে ঘুরে বেরিয়েছে। রাতেও যেন তার ঘুম নেই, অপেক্ষা করে বসে আছে কাল দিনের অপেক্ষায়। রাত থেকেই চারপাশে আলোর মালা দিয়ে সাজানো হয়েছে, কিন্তু এলা বসে বসে ভাবছে, আমার আগুন শক্তিশালী না হলে কি হবে? কি রং হবে আমার আগুনের? যদি আগুনের তাপ না থাকে তবে? না না, আমার আগুন নিশ্চয়ই অনেক শক্তিশালী হবে। আমার বাবা, বাবার বাবা, তার বাবা সবার আগুনই শক্তিশালী ছিল। তারা সাহসী যোদ্ধা ছিল। এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয় এলা। এরপর কখন ঘুমে তার চোখ লেগে যায় আর টেরও পায় না। পরদিন সকালে আনন্দে লাফাতে থাকে এলা আর ওর ছোট বোন অরিন। তাদের মা এক বিশাল কেক বানিয়েছে। কেকের উপর 10 বসানো। অরিন বলে, তোমার জন্য মা সবথেকে বড় কেক বানিয়েছে। বোনের কথা শুনে এলার খুব ভালো লাগে। সত্যি কেকটা দারুণ হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ মা। ঠিক আছে সোনা, অনেক বড় হও, ড্রাগন সমাজের মুখ উজ্জ্বল করো। মায়ের কথায় এলার চোখে ভেসে ওঠে তার মুখ থেকে বিশাল আগুনের গোলা বের হচ্ছে। এদিকে এলার 10 বছর হবে, তাই দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরাও চলে এসেছে। তারা এলার জন্য জন্মদিনের অনেক অনেক উপহার নিয়ে এসেছে। কেক কাটার আগে মোমবাতি নেভাতে চোখ বন্ধ করে হাঁ করল এলা। ঠিক তখনই এলা টের পেল তার পেটে গুড়গুড় শব্দ আর গলায় সুরসুরি। এলা মনে মনে বলল, এটাই কি তাহলে সেই মুহূর্ত? এখনই কি আমার মুখ থেকে আগুন বের হবে? এলার পেটের গুড়গুড় শব্দটা যেন বাবাও টের পেল। তাই বাবা আনন্দে বলে উঠল, জোরে ফুদাও এলা, জোরে। কিন্তু উত্তেজনায় হাঁ করে ঢেকুর তুলল এলা। আর সাথে সাথেই এক গাদা নরম তুলতুলে ফেনা বেরিয়ে এলো এলার মুখ থেকে। এই দেখে বাবা চিৎকার করে উঠলেন, আরে ফেনা এলো কোথা থেকে? তোমার আজ আগুন ছোড়ার কথা, বুদবুদ ফেনা নয়। এলা কিছুই বুঝতে পারছে না। আত্মীয় স্বজনরাও এলার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই অরিন আনন্দে বলে উঠল, বাহ, দারুণ! তুলতুলে নরম বুদবুদ। বুদবুদ দিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। এই বলে অরিন বুদবুদ দিয়ে খেলতে শুরু করলো আর এলাকে বলল, তুমি আরো বুদবুদের গোলা ছোড়ো এলা, এটা খুবই মজার। অরিন খুশি হলেও আর কেউ খুশি হয়নি। লজ্জায় চোখ বন্ধ করে আছে এলা। যোদ্ধার ছেলের মুখে সাবানের ফেনা। আরে ভাই, একটু চুপ থাকো তো। যাই বলো ভাই, তাই বলে আগুনের বদলে বুদবুদ বের হবে? আমার তো হাসতে হাসতে পেট ফেটে যাবে। এলা মনে মনে ভাবছে, এমন হলো কেন? এমনও কি হয় ড্রাগনের মুখ থেকে আগুনের বদলে বুদবুদ? তখন মা একটু হেসে বলল, এলা, তুমি একদম ভেবো না। আগামীকালই তোমাকে আগুন মাস্টারের কাছে নিয়ে যাব। দেখো, সব ঠিক হয়ে যাবে। পরদিন এলাকে মা আগুন মাস্টার ড্রাগনের কাছে নিয়ে গেল। পাহাড় আর উঁচু টিলায় ঘেরা একটা জায়গায় থাকেন আগুন মাস্টার। এলা দেখল তার মতোই ছোট্ট ড্রাগনরা
আগুন দিয়ে দূরের কিছু পোড়ানোর চেষ্টা করছে আর মাস্টার বিভিন্ন কৌশল শিখিয়ে দিচ্ছে। আমরা দেখছি বুদবুদ ছড়ানো ড্রাগন। এলার মতো অনেকেই আগুন মাস্টারের কাছে প্রশিক্ষণ নিচ্ছে। প্রথমেই আগুন মাস্টার তাদের সবাইকে একসাথে দাঁড় করিয়ে বললেন, শোনো বাছারা, আগুন ছোড়ার 3টি ধাপ আছে। আমি এক এক করে তোমাদের বলছি আর দেখাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই তোমরা আমার মতো বড় করে হা করো। এরপর পেট ভরে শ্বাস নাও। এটা হলো প্রথম নিয়ম। হা করো, এবার শ্বাস নাও। এরপর পেট ভরা শ্বাস কিছুটা সময় পেটে আটকে রেখে দাও, যাতে পেটের ভেতর আগুন তৈরি হতে পারে। যখনই পেটে আগুন তৈরি হবে তখন দেখবে নাক দিয়ে এই যে এমন এমন করে ধোঁয়া বের হবে। এটা হলো দ্বিতীয় নিয়ম। পেটে শ্বাস আটকাও, পেটে আগুন বানাও। এবার হা করে আগুনটা ছুড়ে দাও সামনে। এটা হলো তৃতীয় নিয়ম। ব্যাপারটা খুব সহজ। এলা বুঝতে পারল, তাই সে মনে মনে বলল, বাহ, দারুণ তো। এভাবে আমাকে কেউ বলেনি কেন আগে? এমনটা চিন্তা করে এলা খুব অবাক হলো। তাই সে ভাবল, এভাবে প্রতিদিন করলে আমার মুখ দিয়ে ঠিকই আগুন বের হবে। মাস্টারের দেখিয়ে দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে সবাই চেষ্টা করছে আগুন ছুড়বার। এলাও শুরু করলো আগুন ছোড়ার চেষ্টা। উত্তেজনায় এলার পেট গুড়গুড় করছে। অনেক সময় নিয়ে লম্বা এক শ্বাস নিল এলা। এরপর দীর্ঘ সময় সেই শ্বাসটাকে আটকে রাখলো পেটে। কিন্তু এলা অবাক হয়ে খেয়াল করলো ওর নাক দিয়ে শীতল আর মিষ্টি ধোঁয়া বের হতে শুরু করেছে। তাই সে মনে মনে বলতে লাগলো, সবারও কি এমন হলো নাকি? এরপর হা করে মুখের সব নিঃশ্বাস ছাড়ল এলা, আর সাথে সাথে বুদবুদে ভরে গেল চারপাশ। এলার মুখ থেকে বুদবুদ বের হচ্ছে তো হচ্ছেই, সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর নরম তুলতুলে বুদবুদ। এসব দেখে আগুন মাস্টারের চোখ বড় বড় হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। কেবল অবাক হয়ে এলার দিকে তাকিয়ে রইলেন আগুন মাস্টার। লজ্জায়, অপমানে, দুঃখে সেখান থেকে দৌড়ে পালালো এলা। দৌড়াতে দৌড়াতে এলা চলে এলো মানুষের লোকালয়ে, একটা সুন্দর পার্কে। ততক্ষণে বিকেল হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে এলা খুব ক্লান্ত, তাই বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছতলায় শটান বসে পড়ল। সে সময় পার্কে খেলছিল ছোট্ট ছোট্ট শিশুরা। পার্কে এক ড্রাগন দেখে শিশুরা সব দৌড়ে এলার কাছে ছুটে এলো। ওরা খুব মজা করে এলাকে এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। বাবু বলল, তুমি কি আগুন ছুটতে পারো? টুকি বলল, তোমার নামটা কি? আমার নাম এলা। এলা, খুব সুন্দর নাম। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তখন এলা হেসে বলল, কিন্তু তোমরা আমাকে যেমনটা ভাবছো আমি আসলে তেমনটি নই। আমি ড্রাগন, কিন্তু অন্য ড্রাগনদের মতো আগুন ছুটতে পারি না। বলো কি? তাহলে তুমি কি করতে পারো? আমি সাবানের ফেনার মতো বুদবুদ ছুটতে পারি। দেখাও তো। তখন এলা অনেক অনেক বুদবুদ ছুঁড়ে দিল। তাই দেখে পার্কের শিশুরা আনন্দে নেচে উঠল। বাবু বলল, কি দারুণ! আমরা এমন ড্রাগনের কথা আগে কখনো শুনিনি। টুকি বলল, ড্রাগনের বইয়েও এমন ড্রাগনের কথা লেখা নেই। আগুন ছুটতে পারে না বলে এলার মন খারাপ হলেও ওর মতো আর কোনো ড্রাগন নেই জেনে এলার ভালোই লাগছে। তখন এলা ওদের বলল, হ্যাঁ, আমার কথা কোথাও লেখা নেই। আমার মতো আর কোনো ড্রাগন নেই। পরদিন এলা পত্রিকায় পড়ল রাজপ্রাসাদে যোদ্ধা ড্রাগনদের নিয়োগ বিজ্ঞপ্তি।
এলার বাবা আগেই এলাকে এ বিষয়ে বলেছিল, কিন্তু ও তো আর যোদ্ধা ড্রাগন হতে পারবে না। তাও কিভাবে যোদ্ধা ড্রাগন নেওয়া হয় সেই পরীক্ষাটা দেখার খুব ইচ্ছা এলার। তাই সে কাউকে কিছু না বলেই রাজপ্রাসাদের দিকে হাঁটতে লাগলো। দরজায় থাকা প্রহরী বলল, এই যে ছোট ড্রাগন, তুমিও কি পরীক্ষা দিতে এসেছো? না, আমি শুধু দেখতে এসেছি। আমার খুব ইচ্ছা সৈন্যদলে যোগ দেওয়ার। এ কথা শুনে প্রহরী এলাকে রাস্তা দেখিয়ে দিল। এলা গিয়ে দেখল পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছে বিভিন্ন প্রজাতির বিশাল বড় বড় ড্রাগনেরা। তাই দেখে এলা মনে মনে বলল, আমি কখনো ওদের মতো আগুন ছুটতে পারবো না, যোদ্ধাও হতে পারবো না। এলার খুব মন খারাপ হলো। এরই মধ্যে শুরু হয়েছে ড্রাগনদের পরীক্ষা। লাল রঙের বিশাল উরুক্কু ড্রাগনটা ছিল সব থেকে রাগে চেহারার। পরীক্ষক তাকে বলল, উরুক্কু, দেখাও তোমার কারসাজি, যা যা জানো। সাথে সাথেই উরুক্কু এমন বিশাল এক আগুনের গোলা ছুড়ল যে চারপাশে আগুন ধরে গেল। সবাই চিৎকার চেঁচামেচি করে পালাতে শুরু করলো। এমন অবস্থায় ড্রাগনরাও বুঝতে পারছে না কি করবে। তারা তো কেবল আগুন জ্বালাতে পারে, নিভাতে তো পারে না। সবাই যখন ছোটাছুটি করছে তখন এলার মাথায় একটা বুদ্ধি এলো। সে আগুন লক্ষ্য করে বড় বড় বুদবুদ ছুঁড়ে দিল। চারদিক বুদবুদে ভরে গেল আর আগুন নিভে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল এলার দিকে। রাজা নেমে এলেন সিংহাসন থেকে। রাজা এসে এলাকে বলল, বাহ, তুমি অনেক সাহসী আর বুদ্ধিমান ড্রাগন। রাজার কথায় এলার খুব ভালো লাগলো। পরদিন সকালে বাবা এলাকে নিয়ে গেল রাজার ফায়ার সার্ভিস মানে দমকল অফিসে। এর আগে কোনো ড্রাগন দমকলে কাজ করেনি, কারণ ড্রাগনরা তো আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। কিন্তু এলার ব্যাপারটা একেবারেই উল্টো। আর এই সুযোগে এলা রাজার দমকল বাহিনীতে যোগ দিল আর হয়ে গেল এক বিখ্যাত দমকল যোদ্ধা ড্রাগন। এবার গল্পের এপিট। বন্ধুরা, আমরা যখন গল্প শুনি বা কোনো ঘটনা বলি তখন কেবল একজনের দিক থেকে শুনি বা বলি। গল্প বা ঘটনাটা যাকে নিয়ে তার কথা কি আমরা শুনি? আজ যে গল্পটি আমি তোমাদের বলবো সেটি আমাদের বন্ধু অতলকে নিয়ে। একবার অতল এক ছোট্ট প্রাণীকে বিপদ থেকে বাঁচায়। কিন্তু আসলেই কি তাই? আসলেই কি সেই প্রাণীটি বিপদে ছিল? সেই প্রাণীর মুখ থেকে গল্পটা শুনলে কি গল্পটা একই রকম হতো? কি হতো সেই বিষয়ে আমরা পরে ভাবব। তবে তার আগে চলো আমরা আমাদের বন্ধু অতলের মুখ থেকে গল্পটা শুনি। এক শীতের সকালে আমি বাড়ির পাশের বনের পথ দিয়ে বাসায় ফিরছিলাম গান গাইতে গাইতে। হঠাৎ দেখি ছোট্ট এক প্রাণী গাছে ঝুলে আছে। এমন আজব প্রাণী আমি এর আগে কখনো দেখিনি। প্রাণীটি চোখ বন্ধ করে গাছে ঝুলছে আর মুখ থেকে কেমন কান্নার মতো একটা শব্দ করছে। আমরা ব্যথা পেলে যেমন শব্দ করি, প্রাণীটিও ঠিক তেমন শব্দই করছে। আমার মনে হলো প্রাণীটির খুব কষ্ট হচ্ছে। তাই আলতো করে ধরে ওকে আমি ধীরে ধীরে গাছ থেকে নিচে নামালাম। ঠান্ডা লাগছে ভেবে আমার রুমালটা দিয়ে পেঁচিয়ে ধরলাম। বন্ধুরা, দেখলে অতল কত যত্ন করে প্রাণীটির সেবা করতে শুরু করলো। এরপর কি কি ঘটলো চলো শুনি অতলের কাছ থেকে। একা একা প্রাণীটি অনেক কষ্ট পাচ্ছে, তাই ওকে নিয়ে গেলাম আমাদের বাড়িতে। বাড়ি যাওয়ার পথেই ভেবে ভেবে ওর জন্য একটা নাম ঠিক করলাম, ডোডো। ডোডোর গায়ে অনেক ময়লা ছিল। গোসল করালে রোগ জীবাণু ডোডোকে আক্রান্ত করতে পারবে না।
এই ভেবে বাড়ি গিয়েই ডোডোকে হালকা কুসুম গরম পানিতে গোসল করালাম। গোসল করানোর পর ডোডোকে দারুণ লাগছিল। আমার মনে হয়েছে ডোডো নিশ্চয়ই অনেক মজা পেয়েছে। তখন ছিল শীত, তাই ওর ঠান্ডা লাগবে ভেবে মাফলার আর শীতের কাপড় পরিয়ে দিলাম। অতল প্রাণীদের প্রতি খুবই সদয় আর যত্নশীল, তাই সে ডোডোকে সব ধরনের যত্ন আত্তি করে, যাতে ডোডো সুস্থ সুন্দর থাকে। অতল জানিয়েছে ডোডো দেখতে অনেকটা কাঠবিড়ালির মতো, তাই সে বুদ্ধি করে ডোডোকে বাদাম খেতে দেয়। কিন্তু ডোডোকে অতল যতবারই খাওয়ানোর চেষ্টা করে, ডোডো ততবারই মুখ ফিরিয়ে নেয়। অতল ভেবেছে হয়তো ডোডোর খিদেই লাগেনি। তারপর কি ঘটল চলো শুনি বন্ধু অতলের কাছে। এরপর ডোডো কোথায় ঘুমাবে এই কথা চিন্তা করে শক্ত কাগজ দিয়ে ডোডোর জন্য একটা ঘর বানালাম। সেই ঘরে সুন্দর করে রং করে দিলাম। ঘরটা দেখে মা জানালো ঘরটা নাকি খুব সুন্দর হয়েছে। আমার খুব মজা লাগছিল। ডোডো আমার পোষা প্রাণী হয়ে যাচ্ছে। হাঁটলে শরীর ভালো থাকে, তাই বিকেলে ওকে একটা হলুদ টুপি পরিয়ে হাঁটতে বের হই। ঠিক পরের দিন ডোডোকে স্কুলে নিয়ে গেলাম। স্কুলের সবাই তো ডোডোকে দেখে অবাক হয়ে গেল। এইরকম আজব প্রাণী তো কেউ কখনো দেখেনি। তাই সবাই ডোডোকে কোলে নিতে চাইলো। অনেক আদর করেছিল। অনেকেই বলেছিল আমারও যদি একটা থাকতো। ওদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। কিন্তু হলো কি, স্কুল থেকে বাসায় ফিরে দেখি ডোডোর চেহারাটা একটু লাল, শরীরটাও বেশ গরম। আমি ভাবলাম ওর কি তবে গরম লাগছে নাকি ও অসুস্থ। তাই কি করব ভেবে ভেবে জানালাটা খুলে দিলাম, যাতে ওর মন ভালো হয়ে যায়। কিন্তু জানালাটা খুলতেই ডোডো লাফিয়ে বাইরে চলে গেল। দৌড়াতে দৌড়াতে একদম বনের দিকে চলে গেল। একবারও ফিরে তাকালো না। কেন সে এভাবে চলে গেল? আমার ইচ্ছে করছিল তখনই বাইরে বের হই, বনে গিয়ে ডোডোকে আবার নিয়ে আসি। এই ভেবে তৈরি হতে শুরু করলাম। ঠিক তখনই মা খেতে ডাকলেন। খাওয়া শেষে ঘুমানোর কথা বললেন। না, কি আর করা, আগামীকাল বনের পথে গিয়ে আবার ডোডোকে খুঁজে বের করা যাবে। এই ভেবে শুয়ে পড়লাম। কিন্তু আমার ঘুম আসছে না। জানালাটা খোলা রেখেছি, যদি ডোডো ফিরে আসে এই ভেবে। ডোডো কেন চলে গেল এই কথাটাই বারবার ভাবছিলাম। হঠাৎ জানালার পাশে দেখি একটা ছায়া। ছায়াটা দেখেই আমার মনে হলো ডোডো ফিরে এসেছে। আচ্ছা, ডোডো কেন ফিরে এলো? তখন ডোডোকে দেখে অনেক খুশি লাগছিল। আনন্দে তাকে জড়িয়ে ধরলাম। কেন জানি মনে হলো ডোডো আমাকে ছেড়ে আর কখনো চলে যাবে না। বন্ধুরা, এই হলো অতলের মুখ থেকে শোনা ডোডোর গল্প। কিন্তু ডোডোর কাছ থেকে গল্পটা শুনলে কি আমরা একই কথা শুনবো?